হ্যালো এভরিওয়ান। লাস্ট যে আমার টিউশনে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটার গ্যাসিয়াস স্টেটের অ্যান্সার উইথ এক্সপ্লেনেশান দেখে নাও, যার যেখানে ভুল হয়ে গেছে এখান থেকে কারেকশান করে নাও। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কী ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল স্থির তাপমাত্রায় VML শুষ্ক গ্যাসের চাপ 1 ATM থেকে 3 ATM করা হলো, গ্যাসের নতুন আয়তন হবে। তাহলে আয়তনের সঙ্গে চাপের একটা সম্পর্ক করেছে, অর্থাৎ P ভার্সাস 1/V এর সম্পর্ক, অর্থাৎ বয়েলস ল থেকে। তাহলে এক নম্বর কোশ্চেন কী বলেছে? P ভার্সাস 1/V, অর্থাৎ এখান থেকে আমরা যে সমীকরণটা করব যে P1 V1 সমান P2 V2, P2 V2। তাহলে এখান থেকে আমরা কী পেয়েছি? আমাদের দেওয়া আছে যে P1 দিয়েছে 1 ATM, P2 দিয়েছে 3 ATM, এক নম্বর কোশ্চেনটা। আর V1 দিয়েছে VML, আর V2 আমরা কী করব? বার করব। তাহলে এখান থেকে আমরা V2 করতে পারি যে V2 সমান P1 V1 বাই P2। এবার আমরা মান বসিয়ে নেব। P1 কত? 1 ATM, ইউনিট সহ মান বসাবে, না হলে সমস্যা। না হলে আমরা এই অভ্যাসটা না করলে পরবর্তীকালে ইউনিটটা আমরা ভুল করে দিই। তাহলে VML বাই কত? 3 ATM। তাহলে ATM কেটে যাবে, তাহলে কী থাকবে? V/3ml। তাহলে অ্যান্সার আসলো কত? V/3ml। অর্থাৎ অ্যান্সারটা কত এসেছে? V/3ml। তারপরে সেকেন্ড কোশ্চেন কী আছে? 2 নম্বর কোশ্চেন যে টেম্পারেচার অ্যান্ড মাস T এবং M ধ্রুবক হলে P বনাম 1/V এর লেখচিত্রে নতি ও ছেদিতাংশ, অর্থাৎ সেই বয়েলস ল থেকেই এসছে। P ভ্যারি যায় 1/V। এর যদি লেখচিত্র আমরা আঁকি, তাহলে 2 নম্বর কোশ্চেন, যদি কালার চেঞ্জ করি, 2 নম্বর কোশ্চেনে কী আছে? P ভার্সাস 1/V এর লেখচিত্র। তাহলে P ভার্সাস 1/V এর লেখচিত্র কী হবে? আমরা কি জানি বয়েলস ল থেকে? P সমান K ইন্টু 1/V। তাহলে এটা কার সঙ্গে আমরা কম্পেয়ার করব? Y সমান M ইন্টু X। তাহলে এটা কি? P ভার্সাস 1/V এর লেখচিত্র। তাহলে এটা কী হবে? মূল বিন্দুগামী হবে, অর্থাৎ এটা মূল বিন্দুগামী হলো না, ঠিক? তাহলে যদি মূল বিন্দুগামী হয়, এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। তাহলে এর আমরা কী জানবো? স্লোপ কী হবে? যে স্লোপটা এখানে কে, তাহলে কিন্তু স্লোপ আমাদের কিন্তু অ্যান্সার কী দেখো, কোথাও স্লোপ কী লেখা নেই, স্লোপ হচ্ছে নতি, কোথাও নতি কিন্তু কে নেই। তাহলে আমাদের কী করতে হবে? আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণকে কী দিয়ে কম্পেয়ার করবো? এই সমীকরণটা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে PV সমান কি? NRT। তাহলে P সমান হবে NR/VT। তাহলে অর্থাৎ এই সমীকরণের আকারে যদি লিখতে যাই, তাহলে P সমান NRT ইন্টু 1/V। তাহলে P ভার্সাস 1/Vতে তাহলে কে কম্পেয়ার করলে, এটা যদি 1 নম্বর, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, যদি কম্পেয়ার করি, তাহলে কী হবে? K সমান NRT। তাহলে K সমান NRT, অর্থাৎ নতি সমান আমরা কী পেলাম? NRT। আর ছেদিতাংশ, এখানে ছেদিতাংশ কোনো নেই, ছেদিতাংশ হচ্ছে 0। তাহলে ছেদিতাংশ 0 আর নতি হচ্ছে NRT। তাহলে দেখে নিই, তাহলে নতি হচ্ছে NRT, ছেদিতাংশ 0। তাহলে অ্যান্সার। তারপরে কী হচ্ছে? উষ্ণতা ও গ্যাসের ভর অপরিবর্তিত রেখে দেখিয়েছে, উষ্ণতা ও গ্যাসের ভর অপরিবর্তিত আছে ধরে নিয়ে √P বনাম 1/V এর লেখচিত্র। দেখো এইখানে একটু আমাদের ইন্টেলিজেন্সি লাগাতে হবে, কারণ কি বলছে? √P বনাম 1/V। কারণ আমরা যেটা জানি, আমরা কিন্তু এই সমীকরণটা বয়েলস ল থেকে এইটা জানি, আমরা কিন্তু √P বনাম 1/V জানি না। তাহলে আমাদের √Pটা আনতে হবে, এবং এখানে নতি বার করতে বলেছে। এবং দেখো নতিতে কিন্তু প্রেসারের টার্ম আছে এবং √P টার্মও আছে। তাহলে আমাদের এই সমীকরণটাকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেখানে √P বনাম 1/V এর আমরা লেখচিত্র আঁকতে পারবো, এবং যেখানে নতিতে √P টার্ম থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কীভাবে ভাবছি একটু দেখো। 3 নম্বর কোশ্চেন, √P বনাম 1/V এর লেখচিত্র, √P বনাম 1/V এর লেখচিত্র। তাহলে 3 নম্বর কোশ্চেন কী বলছে? √P বনাম 1/V। তাহলে আমরা কী জানি? P ভার্সাস 1/V, অর্থাৎ P সমান K ইন্টু 1/V। P ভ্যালু, তাহলে এইটাকে আমরা যদি √P সমান K/√P ইন্টু 1/V লিখি, তাহলে কি কোনো ভুল লিখেছি? কারণ এই √P যদি গুণ হয়ে যায়, তাহলে কী চলে আসবে? P চলে আসবে। √P ইন্টু √P সমান কী হয়? P।
তাহলে এই যে পি চলে আসে, তাহলে আমি উপরের সমীকরণকে কোনো ভুল করিনি দুটো রুট পি করে। তাহলে এবার যদি আমি রুট পি ভার্সাস 1/v এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে নতি আসবে দেখো k/রুট পি। অর্থাৎ তখন আমরা সমীকরণটা পাবো রুট পি ভার্সাস যদি 1/v এর লেখচিত্র অঙ্কন করি, তাহলে এটা হবে মূল বিন্দুগামী, যার স্লোপ হবে k/রুট পি। অর্থাৎ নতি সমান k/রুট পি। অর্থাৎ অ্যান্সার কী হবে? অর্থাৎ অ্যান্সার হবে k/রুট পি। তারপরে 4 নম্বর কোশ্চেন কী বলছে? 4 atm চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড একটি গ্যাসের নমুনার আয়তন 0.2 লিটার, একই চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হবে? অর্থাৎ দেখো উষ্ণতার সঙ্গে কী বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা গ্যাস নমুনার একটি আয়তন, তাহলে উষ্ণতার সঙ্গে কিসের বলছে? উষ্ণতার সঙ্গে একটা আয়তনের সম্পর্ক বার করার চেষ্টা করছে। এখানে চাপ কনস্ট্যান্ট আছে, তাহলে এটা আমরা বলতে পারি পি ভ্যারিজাইজ টি, অর্থাৎ যেটা চার্লস লকে ইন্ডিকেট করছে। তাহলে এটা চার্লস ল থেকে সম্পর্ক দিয়ে এই ম্যাথটা আমরা করার চেষ্টা করব, যেখানে আমাদের উষ্ণতা দিয়ে দিয়েছে দুটো, কিন্তু একটা ফাইনাল ভলিউম বার করতে বলছে। অর্থাৎ এখানে আমরা করতে পারি V1/V2 সমান T1/T2 এই সমীকরণ থেকে। দেখি কত নম্বর? 4 দাগের ম্যাথ। 4 নম্বর কি? V1/V2 সমান T1/T2। তাহলে V1 আমাকে কত দিয়েছে? V1 দিয়েছে V1 কত দিয়েছে? 0.2 লিটার। আর V2 আমাকে বার করতে বলছে T1 কত দিয়েছে? T1 দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটা লিখে নেবে 273 কেলভিন। আর T2 দিয়েছে কত? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ একে যদি ক্যালভিন করো তাহলে এরকম লিখে নেবে 273 × 2 কেলভিন। হলো? তাহলে এবার মান বসাবে। V1 কত? V1 হচ্ছে 0.2 লিটার। আর V2 বার করতে হবে T1 কত? 273 কেলভিন বাই 273 × 2 কেলভিন। তাহলে আমার কেলভিন কেটে গেল, আর 273 কেটে গেল। তাহলে V2 সমান 2 গুণ হবে, 2 যদি গুণ হয় 0.4 লিটার। তাহলে অ্যান্সার কত হয়েছে? ফাইনাল ভলিউম কত হবে? 0.4 লিটার। তাহলে অ্যান্সার কত আছে দেখে নিই। অ্যান্সার 0.4, অপশান 1। তারপরে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রে আমরা গাণিতিক রূপটা অলরেডি জানি, কারণ চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণটি হলো, কোনটা সঠিক আছে আমরা জানি যে ভিটি, যেটা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত হয়? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয় V0 × 1 + T/273 ডিগ্রি। কারণ এটা আর আমি করালাম না, তোমাদের নোটে আছে, দেখবে একটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি আয়তন V0 হয়, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত হবে? টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় V0/273 × T। তাহলে V0 প্লাস এইটা করে দিলে এটা চলে আসবে। নোটটা দেখে নেবো ভালো করে। তারপর হচ্ছে ছয়টা কি বলছে? ছয়টা বলছে যে P1 ও P2 চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ভিটি লেখচিত্র নিম্নরূপ। লেখচিত্র থেকে চিহ্নিত করো কোনটি সঠিক। এই যে সম্পর্ক P1 > P2, না P1 < P2, না P1 = P2, না কোনোটি নয়। তাহলে এখানে যে চার্লসের সূত্র, পরিষ্কার আমরা বুঝতে পেরেছি যে চার্লসের সূত্র থেকে দুটো গ্রাফ টানা হয়েছে, অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসারে P1 কনস্ট্যান্ট, P2 কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট প্রেসারে টানা হয়েছে। তাহলে এই দুটো কনস্ট্যান্ট প্রেসারের আমরা মান বার করতে চাইব। দুটো কনস্ট্যান্ট প্রেসারে আমরা কী করতে চাইব? মান বার করতে চাইব। তাহলে আমরা করার চেষ্টা করি। 5 নম্বর কোশ্চেন। তাহলে 5 নম্বর যদি কোশ্চেন, ঠিক আছে, তাহলে 5 নম্বর কোশ্চেনটা কী আছে? 5 নম্বর কোশ্চেনটা আমরা করে দেখব। 5 নম্বর কোশ্চেনটা, অর্থাৎ এখানে আমাদের গ্রাফ কী আঁকা হয়েছে? পি না ভি ভার্সাস টি লেখচিত্র। তাহলে ভি ভার্সাস টি লেখচিত্র, অর্থাৎ ভি সমান কেটি। তাহলে ভি সমান কেটি, তাহলে ভি সমান কেটি আঁকলে এরকম আমরা দুটো গ্রাফ পেয়েছি। গ্রাফটা সঠিক হলো না, এবং একটা দুটো গ্রাফ পেয়েছি। তোমরা কোশ্চেনটা দেখে নাও যে এরকম দুটো গ্রাফ আমরা পেয়েছি। একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2 গ্রাফ। তাহলে এই দুটো গ্রাফকে আমরা P1 P2 যদি কোনটা বেশি কোনটা কম সেটা জানতে গেলে আমাকে এটাকে কম্পেয়ার করতে হবে, যে আমরা কি জানি PV সমান NRT। অর্থাৎ যেখানে ভি সমান NR/P সমান ইন্টু কী হবে? টি। তাহলে এখান থেকে আমরা তাহলে কের সঙ্গে কী করতে পারবো? NR/P কে কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ কে সমান NR/P, এটা কম্পেয়ার করতে পারি। তাহলে যার যত প্রেসার বেশি হবে তার তত কে কম হবে, অর্থাৎ কে ইনভার্সলি প্রপোর্শনাল পি। আর এইখান থেকে এবার
তাহলে কেটা কি, কেটা হচ্ছে কি নতি, তাহলে নতি যার বেশি হবে তার প্রেশার কম হবে। এবার এই দুটো গ্রাফ দেখে আমরা বুঝবো যে যে গ্রাফটা যত বেশি স্টিপার তার নতি তত বেশি। অর্থাৎ যদি P1-এর গ্রাফটা আমরা দেখছি এটা স্টিপার খাড়া, তাহলে এই গ্রাফটার নতি যেহেতু বেশি, অর্থাৎ নতি কার বেশি হবে কীভাবে তোমরা বুঝবে, যে দুটো টপিক পজিশনের একটা বল রাখলে, একটা করে যদি আমরা বল রাখি, যেই বলটি আগে গড়িয়ে পড়বে তার নতি বেশি। তাহলে এই P1-এর নতি যদি বেশি হয় তাহলে P1-এর মান কী হবে, কম হবে। তাহলে P1 লেস দেন P2। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে P1 গ্রেটার দেন বা P1 লেস দেন P2। এখন তাহলে এটা P1 লেস দেন P2। P1 লেস দেন P2, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তারপরে 7 দাগের কোশ্চেন হচ্ছে নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের পিভি বনাম টি গ্রাফ টানলে তার নতি কী হবে। নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের পিভি বনাম টি গ্রাফ আনলে কী হবে। তাহলে আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন। অ্যাকচুয়ালি এটা 6 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কোথায় গেল, 5 নম্বর কোশ্চেন আমরা করে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা 6 নম্বর কোশ্চেন ছিল, এটা 6 নম্বর কোশ্চেন ছিল। আচ্ছা, এবার আমরা যাব 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন আমরা গেলাম। তাহলে এবার আমরা আসবো 7 নম্বর কোশ্চেন। নির্দিষ্ট করে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বনাম টি গ্রাফ আনলে নতি কী হবে। তাহলে নির্দিষ্ট করে পিভি বনাম টি গ্রাফ, নির্দিষ্ট ভরে, তাহলে পিভি সমান আমরা কি জানি NRT। তাহলে পিভি বনাম টি গ্রাফ, তাহলে পিভি ভার্সাস যদি টি গ্রাফ টানি তাহলে আমাদের নতি কী হবে, নতি NR হবে। এটা সিম্পল, যে ওয়াই সমান MX। তাহলে কম্পেয়ার করলে কী হবে, এম এর মানটা, আর তাহলে এটা কী হচ্ছে পিভি, আর এটা কী হবে ভার্সাস টি। তাহলে নতি সমান কী হবে NR। তাহলে নতি সমান NR, তাহলে নতি কী হচ্ছে NR। তারপরে আটেরটা কী বলছে, আদর্শ গ্যাসের পিভি বাই NR এর মান কত। আদর্শ গ্যাসের পিভি বনাম NR এর মান, এবার কতটা, এবার হচ্ছে 8। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি বাই NR এর মান, তাহলে আমরা কি জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান NRT। তাহলে পিভি সমান NRT যদি হয় তাহলে কী হবে, পিভি বাই NRT সমান কত হবে 1। তাহলে আদর্শ গ্যাসের পিভি সমান NRT মান কত 1। তা বলছে একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তন লিটারে মোলের সংখ্যা যেমন গ্যাসের চাপ, গ্যাস দ্রব্যক R ও এবং তাপমাত্রা T এর সাপেক্ষে প্রকাশ করলে কী হবে। 9টা এখানেই করে দিচ্ছি। কি বলছে যে একক আয়তনে, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কী জানি, পিভি সমান NRT। এবার যদি বলছে প্রতি একক আয়তনে, অর্থাৎ ভি সমান কী বলেছে 1 আয়তন করে দিয়েছে, তাহলে প্রতি একক আয়তনে মোলের সংখ্যা, অর্থাৎ তখন পি সমান কী হবে NRT। তাহলে এবার মোলের সংখ্যাকে প্রকাশ করতে বলেছে, তাহলে এন সমান কী হচ্ছে পি বাই RT। তাহলে এন সমান কি পি বাই RT, কোথায় আছে এন সমান পি বাই RT, পি বাই MRT কোথায়, এটা 9টা কি আছে পি বাই RT। তাহলে এটা আছে, ইজিলি হয়ে গেল। তারপরে কোনটা আছে, তারপরে 10টা যেটা বলছে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ P, উষ্ণতা T, আণবিক গুরুত্ব M হলে সার্বজনীন গ্যাস দ্রব্যক R হলে গ্যাসটির ঘনত্ব কত। এটাও আমি তোমাদের নোটে আছে এবং তোমাদের ক্লাসে আমি বারে ডেনসিটির টার্মটা বলে দিয়েছিলাম, যে আমরা বলেছিলাম কি যে পিভি সমান কি NRT। তাহলে পিভি সমান যদি NRT হয় তাহলে পিভি আমি এনটা করেছিলাম নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলসকে বলেছিলাম গিভিন মাস বাই মোলার মাস আমার RT। তাহলে গিভিন মাস বাই মোলার মাস RT। তাহলে এবার পিভিকে আমি লিখতে পারি পি সমান ডব্লিউ বাই ভি ইন্টু এম RT, এটা লিখতে পারি। তাহলে ডব্লিউ বাই এম মানে গিভিন মাস বাই মোলার মাস ভি RT। তাহলে এবার ডব্লিউ বাই ভি মানে যে পার আয়তনে যত ভর আছে, তাহলে ওটাকে আমরা কী লিখতে পারি, ওটাকে আমরা লিখতে পারি ডেনসিটি। তাহলে PM সমান ডি RT। তাহলে ডি সমান লিখতে পারি PM বাই RT। তাহলে ডেনসিটি আমাদের কী বেরোলো, বেড়ে গেলো ডি সমান PM বাই RT। এটা কিন্তু কতটা, এটা কিন্তু 10এরটা, আর এটা কিন্তু 9টা। আমি আর সেই পেজে গেলাম না, এটা হচ্ছে 9এরটা, এখান থেকেই দেখে নাও। তাহলে এটা হচ্ছে 10এরটা। তাহলে 10এরটা আমাদের অ্যান্সার কত বেরোলো, ডি সমান PM বাই RT।
তা বলছে কোনো বাস্তব গ্যাস ডাল্টনের অংশচাপ সূত্র মেনে চলবে। দেখো ডাল্টনের অংশচাপ সূত্র মেনে চলা মানে সে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আদর্শ গ্যাস ছাড়া ডাল্টনের অংশচাপ সূত্র মেনে চলবে না। তাহলে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে খুব নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়। খুব নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়, যেটা হচ্ছে এইটা, খুব নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায়। উচ্চ উষ্ণতায়। তাহলে একটা হয়ে গেল। এবার 12টা বলছে স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপন হার নিম্নোক্ত গ্যাসগুলির কোনটির ব্যাপন হারের 4 গুণ। হ্যাঁ দেখো এটা খুব সুন্দর। তাহলে 12টা আমি অন্য পেজে করছি। 12টা কোথায় আসবে? হ্যাঁ, তাহলে এখানে দেখে দেবো 12টা বলছে স্থির উষ্ণতা ও চাপে হিলিয়াম গ্যাসের ব্যাপন হার নিম্নোক্ত গ্যাসগুলির কোনটির ব্যাপন হারের 4 গুণ। তাহলে আমি লিখবো যে কোনো একটা অপশানের মধ্যে CO2, SO2, NO2, O2 যে কোনো একটাই হতে পারে। তাহলে আমরা লিখবো যে হিলিয়ামের ব্যাপন হার ধরলাম আর হিলিয়াম, আরেকটার ব্যাপন হার R2 লিখলাম, সেটা আমরা জানি না। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আর হিলিয়াম, তাহলে আমাদের কোনটা প্রমাণ করতে হবে যে এর হিলিয়ামের ব্যাপন হার কী হবে, ওর দ্বিগুণ, R2-র দ্বিগুণ। তাহলে আমাদের এই রিলেশনটা বার করতে বলছে। R2টা আমরা কি জানি না, তাহলে হিলিয়াম বাই R2 সমান আমরা লিখতে পারি কি M2 বাই M1, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক যে আর ভ্যারি যাইজ, আমরা জানি আর ভ্যারি যাইজ 1/√m গ্রাহামের ব্যাপন ল থেকে। এবার এটাকে আমরা লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এবার আর হিলিয়াম হিলিয়াম বাই R2 সমান লিখতে পারি √, এটা হবে হিলিয়াম ছিল, হ্যাঁ এটা হিলিয়াম ছিল। তাহলে এটা M2 বাই হিলিয়ামের কত, হিলিয়ামের পারমাণবিক ভর 4, তাহলে 4 বসিয়ে দিলাম। এবার M2 কত হবে, এবার হচ্ছে যদি আমি CO2 নিই, নিই তাহলে তার ক্ষেত্রে M2 কত, M2 হবে 44। তাহলে এখানে 44 যদি বসাও তাহলে 44 হলে হবে না, কারণ কাটছেই না। 44 হলে না, 44 হলে 11, তাহলে 11 হলে কী হবে, এই সম্পর্ক আমরা পাবো না। তাহলে তারপরে কী আছে, SO2 যদি হয়, SO2 হচ্ছে 16, 32, 64, 64। যদি এখানে তুমি 64 পড়ো তাহলে 4, 16, 32, হ্যাঁ হয়ে যেতে পারে। দেখে বসে হিলিয়াম বাই R2 সমান কী হবে, 64/4 মানে 4, 16, 32, অর্থাৎ এখানে আমি কী দিতে পারি 16 মানে আমার কী হয়ে যাবে 4। তাহলে আর হিলিয়াম সমান 4 × R2, 4 × R2। তাহলে দেখো আমাদের এই সূত্র, এই সম্পর্ক স্যাটিসফাইড করে গেছে, এই সূত্র স্যাটিসফাইড করে গেছে। তাহলে কী হবে, তাহলে SO2 হবে হিলিয়ামের যে ব্যাপন হার SO2-র 4 গুণ, কারণ তার সঙ্গে 4 গুণ করতেই আমার এইটা পেয়েছি। তাহলে অর্থাৎ R2টা আমরা কী পেলাম, R2টা পেলাম SO2। ঠিক আছে, এবার আমরা 13 নম্বর কোশ্চেনে যাব। 13 নম্বর কোশ্চেনে যাব। 13 নম্বর কোশ্চেন কী বলছে, একই চাপ ও তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনের ব্যাপন হারের অনুপাত নির্ণয় করতে বলছে। একই চাপ ও তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনের অনুপাত বার করতে বলছে। ঠিক আছে, 13 কী বলছে, তাপমাত্রায় হিলিয়াম ও মিথেনে, তাহলে আর হিলিয়াম আর CH4, তাহলে আর হিলিয়াম বাই আর CH4 সমান √m CH4/m হিলিয়াম সমান বসিয়ে দাও মান। CH4 এর ক্ষেত্রে MCH4 কত হবে, MCH4 12 × 16, আর হিলিয়াম কত 4, তাহলে বসিয়ে দাও 16/4, তাহলে কি √4 সমান 2। তাহলে কত এসছে, আর হিলিয়াম, তাহলে তাদের রেশিও চাইছে, হারের অনুপাত চাইছে, তাহলে অনুপাত কত আমার 2 এসেছে, তাহলে অনুপাত 2 এসেছে। তাহলে অনুপাত 2। তারপরে 14 দাগের কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হিলিয়ামের কত গুণ। সিম্পল, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হিলিয়ামের কত গুণ। তাহলে আমরা সিম্পল করব, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হিলিয়ামের কত গুণ যদি হয়, হাইড্রোজেন এটা কতটা 14টা, 14 হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, তাহলে কী হবে, হাইড্রোজেন করে দাও এটা H2, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হিলিয়ামের কত গুণ সমান হাইড্রোজেন গ্যাসের ব্যাপন, হাইড্রোজেন কত হবে 1, হাইড্রোজেন 2 মোলার মাস 2/4 সমান 2/9, উল্টে দিলাম, বলে যাচ্ছে উল্টে দিলাম। তাহলে কী হবে, এখানে হিলিয়ামের 4 উপরে আসবে 2, তাহলে কী হবে √2 মানে কত হবে 1.41, তাহলে কী হবে 1.4 গুণ হিলিয়ামের 1.4, অর্থাৎ আর H2 সমান 1.4 আর হিলিয়াম
ঠিক আছে, এটা হলো 14 দাগের কোশ্চেন। তাহলে 14 দাগের একদম যেমন করে লিখে, এটা হচ্ছে 14 দাগ। ঠিক আছে, 14 দাগের, তাহলে 14 দাগে হলো 1.41, তাহলে 14টা কত 1.4, 1.4। তারপরে কি আসছে, তারপরে এটাকে এখানেই করে দিচ্ছি যে H2O2 NH3 CO2 গ্যাসের স্পন্দনের হারের ঊর্ধ্বক্রমের অনুযায়ী সাজাও। যে স্পন্দনের হার আমি তোমাদের যে তোমাদের খাতায় লিখেছিলাম যে স্পন্দনের হার, স্পন্দন কাকে বলে, যে যখন কোনো একটা ছিদ্র দিয়ে উচ্চ প্রেসারে রাখা কোনো একটা গ্যাস যখন কোনো একটা ছিদ্র দিয়ে বেরোবে, সেই ছিদ্র দিয়ে গ্যাসটা বেরোনোর হারকেই বলা হচ্ছে স্পন্দনের হার। এবং সেটা আমি লিখে দিয়েছিলাম যে R1/R2 সমান P1/P2 √M2/M1, অর্থাৎ প্রেসারের সঙ্গে সমানুপাতিক এবং তাদের আণবিক ভরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখানে প্রেসারের কথা কিচ্ছু নেই এখানে, তাহলে শুধু ওই স্পন্দনের হারটা কার উপরে, সেই তাদের মোলার মাসের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ স্পন্দনের হার তারই বেশি হবে যার আণবিক ভর সবথেকে কম। তাহলে আণবিক ভর সবথেকে কম কার আছে, H2 সবথেকে কম, তাহলে এর স্পন্দনের হার বেশি হবে। তারপরে কে আসবে, অ্যামোনিয়া হচ্ছে 17, এর হচ্ছে 2 আণবিক ভর। তারপরে কে আছে, তারপরে অক্সিজেন হচ্ছে 32, তারপরে এখানে হচ্ছে, তারপরে আছে CO2 44। তাহলে অপশান হবে কত, অপশান হবে এটা সি, অপশান হবে সি।